যে কোনো সাম্প্রতিক ঘটনাকে রিপোর্টের আকারে লেখা যায়। সাম্প্রতিক ঘটনা যেমন কালকে যে ঘটনা ঘটেছে, সচরাচর নিউজ পেপারে আজকেই সেই ঘটনাটাকে লিখে বের করা হয় এবং সেটাকেই বলা হয় রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং অনেক রকমের হতে পারে, তবে নিউজ পেপার রিপোর্ট রাইটিং বেশি হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং স্কুলে, কলেজে এবং অফিস কাছারিতেও কিন্তু রিপোর্ট রাইটিংয়ের দক্ষতাটা খুবই কাজে লাগে এবং এটা খুবই কমন ব্যাপার। রিপোর্ট রাইটিং ডাইরেক্ট সেন্টেন্স মানে অ্যাক্টিভ ভয়েস এবং ইনডাইরেক্ট সেন্টেন্স বা প্যাসিভ ভয়েসে দুটোতেই লিখতে হয়, দুটো জিনিস ব্যবহার করেই লেখা যায়। তাই আজকের ক্লাসটাতে এরকমই একটা ইম্পর্ট্যান্ট ভালো রিপোর্ট রাইটিং দেওয়া হলো। আশা করি এই রিপোর্ট রাইটিং স্কুল কলেজের এবং অন্যান্যদের যারা অফিস কাছারিতে এবং স্কুলে আছেন তাদেরও অনেক কাজে লাগবে। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আমার পাশে থাকতে আর আপডেটেড ভিডিওগুলোকে পেতে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে অনুরোধ করছি। রিপোর্ট রাইটিং লেখার সময়তে যে জায়গার উপরে বেস করে রিপোর্ট রাইটিং লেখা হচ্ছে সেই জায়গাটা লিখে তারকে ডেট দিয়ে দিতে হয়। ঠিক এই জায়গাটাতে তোমরা দেখো, এই যে এই কথাটা লিখেছি, চন্দননগর একটা জায়গার নাম আর একটা ডেট। ধরো চন্দননগরে ঘটনাটা ঘটেছে, একটা অগ্নিকাণ্ড বা ফায়ার অ্যাক্সিডেন্টের ব্যাপারে আজকের রিপোর্টটাতে বলা হচ্ছে। একটা মার্কেটে আগুন লেগে গেছে বা ফায়ার অ্যাক্সিডেন্ট, সেটার ব্যাপারেই আজকে রিপোর্টে বলা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস, রিপোর্ট রাইটিং লেখার সময় যে জায়গার উপরে বেস করে লেখা হবে সেই জায়গাটার নাম দিয়ে তার একটা ডেট দিতে হয়। ঠিক এখানে দেখো তোমরা, এই যে এইটা দেওয়া আছে, যেমন চন্দননগর কোনো একটা জায়গার নাম। ধরো চন্দননগরে এই ফায়ার অ্যাক্সিডেন্টটা ঘটেছে এবং মে মাসের 25 তারিখে এটা লেখা হচ্ছে, তাই এই ডেটটা দেওয়া হবে। মানে ঘটনাটা গতকাল ঘটলেও আজকে ধরো মে মাসের 25 তারিখ এবং আজকের এই ডেটটা দেওয়া হয়েছে, মানে যেদিন সচরাচর ঘটনাটা ঘটে তার পরের দিনই রিপোর্টটা নিউজ পেপারে লেখা হয়। এবার আমরা চলে আসছি পরপর একটা করে সেন্টেন্সগুলোতে। দেখো এখানে প্রথম সেন্টেন্সটা দেখো, 10 জন মারা গেছে এবং 22 জন আহত হয়েছে একটা অগ্নিকাণ্ডে বাগবাজারের একটা স্থানীয় বাজারে। প্রথমেই কোনো রিপোর্ট রাইটিং বলার সময় কতজন মারা গেছে, কোথায় ঘটনাটা ঘটেছে সেটা প্রথম লাইনেই বলে দিতে হয়, তাই প্রথম লাইনে এভাবেই লেখা হলো এটা। এবার এর ট্রান্সলেশনটা হলো, দেখো 10 have been killed and 22 have been injured in a fire accident at the local market in বাগবাজার। বাগবাজার একটা জায়গার নাম, তাহলে বলা হচ্ছে যে 10 have been killed। দেখো এটা ইনডাইরেক্টে বলা আছে, 10 জন মারা গেছে। এখানে ডাই কথাটা বা ডায়েট কথাটা ব্যবহার না করে হ্যাভ বিন কিল্ড কথাটা ব্যবহার করাই ভালো, যেহেতু মারা গেছে ঘটনাটাতে। এবং হ্যাভ বিন কিল্ড, শুধু হ্যাভ কিল্ড কিন্তু করবে না, তার অন্য অর্থ হয়ে যায়। কিল মানে হত্যা করা। হ্যাভ বিন কিল্ড এই অর্থে বিন কথাটা, হ্যাভ আর বিন কথাটা এখানে যোগ করা হলো, যে মারা গেছে এই অর্থে। হ্যাভ বিন কথাটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে এই কারণেই যে ফলটা এখনও রয়েছে, কোনো জিনিসের ফল যদি এখনও বর্তমানে থেকে থাকে সেজন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি এবং সেই টেন্সে এটাই ব্যবহার করা হয়েছে। রিপোর্ট রাইটিংয়ে তোমরা সেন্টেন্সের ওপরে ভিত্তি করে কিন্তু টেন্সকে ফলো করবে, মানে যেটার ফল অলরেডি হয়ে গেছিল, অতীতকালে হয়ে গেছে, তার কোনো ফল এখন নেই, সেই ধরনের ক্ষেত্রে তোমরা পাস্ট ব্যবহার করবে। আর যার ফল এখনও আছে, মানে কোনো ঘটনা ঘটেছে কিন্তু তার ফলটা এখনও রয়ে গেছে, এই ধরনের জিনিস ব্যবহার করতে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবে। তো সেটাই বলা হলো এখানে, 10 হ্যাভ বিন কিল্ড অ্যান্ড 22 হ্যাভ বিন ইনজিওর্ড, মানে 22 জন আহত হয়েছে ইন এ ফায়ার অ্যাক্সিডেন্ট, একটা অগ্নি দুর্ঘটনায়। অ্যাট দ্য লোকাল মার্কেট, এটা কোথায় ঘটেছে না অ্যাট দ্য লোকাল মার্কেট ইন বাগবাজার, বাগবাজারের একটা লোকাল মার্কেটে। ছোট জায়গা ব্যবহার করতে আমরা অ্যাট ব্যবহার করি এবং বড় কোনো জায়গা, যেমন বাগবাজার একটা বড় জায়গা, সেই জায়গার মধ্যে মার্কেটটা, সেই অর্থে বাগবাজার যেহেতু লেখা হয়েছে তার আগে ইন দেওয়া হয়েছে, মানে বড় অর্থ, বড় জায়গা। আর তার আগে লোকাল মার্কেট বোঝাচ্ছে একটা ছোট, তারই মধ্যে একটা ছোট একটা লোকাল মার্কেট, সেই মার্কেটে ঘটনাটা ঘটেছে বোঝাতে অ্যাট ব্যবহার করা হলো। তাহলে পুরো সেন্টেন্সটা হলো, 10 হ্যাভ বিন কিল্ড অ্যান্ড 22 হ্যাভ বিন ইনজিউর্ড ইন এ ফায়ার অ্যাক্সিডেন্ট অ্যাট দ্য লোকাল মার্কেট ইন বাগবাজার। 10 জন মারা গেছে এবং 22 জন আহত হয়েছে একটা অগ্নিকাণ্ডে বাগবাজারের একটা স্থানীয় মার্কেটে। পরের সেন্টেন্সটা দেখো, ঘটনাটা ঘটেছে গতকাল সন্ধ্যে 7:30টায়। এবার এখানে টাইম বলা হচ্ছে, ঠিক কটা নাগাদ ঘটনাটা ঘটেছে। দ্য ফায়ার ব্রোক আউট অ্যাট অ্যাবাউট 7:30 PM ইন দ্য লোকাল মার্কেট ইয়েস্টারডে। এভাবে লেখা হলো,
ফায়ার ব্রোক আউট, আগুনটা ঘটেছিল। এই ব্রেকআউট কথাটার পাস্ট টেন্স হচ্ছে ব্রোক আউট। ব্রেকের পাস্ট টেন্স ব্রোক। ব্রেক আউট মানে কোনো জিনিস আবির্ভূত হওয়া বা ঘটা, এটা তোমরা মনে রাখবে, এটা গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। তাহলে দ্য ফায়ার ব্রোক আউট এই কথাটার মানে অগ্নিকাণ্ডটা ঘটেছিল কটার সময় ঘটেছিল না অ্যাট অ্যাবাউট 7:30 PM। কোথায় না ইন দ্য লোকাল মার্কেট ইয়েস্টারডে, মানে গতকাল ঘটেছিল। পরের সেন্টেন্স, রিপোর্টে এটা সন্দেহ করা হচ্ছে যে একটা বিশাল বড় তেলের গোডাউন থেকে আগুনটা শুরু হয়েছিল, সম্ভবত ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট মানে আমরা জানি ইলেকট্রিক সংক্রান্ত কারেন্টে যেগুলো শর্ট সার্কিট হয়ে যায় সে ধরনের জিনিস থেকে অগ্নিকাণ্ড ঘটে যায়, ঘটনা ঘটে যায়, সেটাই এখানে বলা হয়েছে। তাহলে ট্রান্সলেশনটা হবে, ইট ইজ রিপোর্টেড দ্যাট দ্য ফায়ার ইজ সাসপেক্টেড টু হ্যাভ স্টার্টেড ফ্রম এ লার্জ গোডাউন অফ অয়েল, পসিবলি ডিউ টু অ্যান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট। সেন্টেন্সটা বড় আছে, মানে সেন্টেন্সটার চরিত্র অনুযায়ী সেন্টেন্সটা একটু বড় হয়েছে, সেটা বুঝতে হবে। এখানে দেখো ইট ইজ রিপোর্টেড, এ কথাটা তোমরা ব্যবহার করতে পারো রিপোর্টে প্রায়। ইট ইজ রিপোর্টেড মানে এটা রিপোর্ট করা হয়েছে, প্যাসিভ ভয়েসে করা আছে এটা। ইট ইজ রিপোর্টেড ভার্বের পাস্ট পার্টিসিপল রিপোর্টেড কথাটা, আর ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে ইট ইজ রিপোর্টেড, কি রিপোর্ট করা হয়েছে, একটা দ্যাট যোগ করা হলো, দ্যাট দ্য ফায়ার ইজ সাসপেক্টেড টু হ্যাভ স্টার্টেড। এই পার্টটা তোমাদের একটু লক্ষ্য করতে হবে এবং এইরকম পার্ট লেখা যায় সেটা তোমাদের নোটিস করতে হবে। ফায়ার ইজ সাসপেক্টেড টু হ্যাভ স্টার্টেড, কথাটা মনে হচ্ছে এটা সন্দেহ করা হচ্ছে। ফায়ার ইজ সাসপেক্টেড মানে আগুনটাকে সন্দেহ করা হচ্ছে, যে আগুনটা লেগেছে সে আগুনটাকে সন্দেহ করা হচ্ছে। টু হ্যাভ স্টার্টেড মানে শুরু হয়েছে। এই জিনিসটা কিন্তু ইংরেজিতে এভাবেই লেখা হয়, টু হ্যাভ স্টার্টেড ফ্রম এ লার্জ গোডাউন অফ অয়েল। কোথা থেকে না একটা বড় তেলের গোডাউন থেকে। এই পার্টটা হয়ে গেল। তারপরে একটা ছোট্ট পার্ট বলা হয়েছে যে এই যে বাংলাটা বলা আছে ওপরে, সম্ভবত ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে, এই কথাটাই এখানে জোড়া হয়েছে। এই যে নিচে এই যে বাংলা কথাটা বলা হয়েছে সম্ভবত ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে, এই কথাটার ইংরেজিটা এখানে লেখা হয়েছে পসিবলি ডিউ টু অ্যান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট। সম্ভবত, পসিবলি মানে সম্ভবত, ডিউ টু মানে কারণে, ডিউ টু অ্যান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট একটা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে, ভেঙে ভেঙে এটাকে ট্রান্সলেট করা হয়েছে। দেখো এখানে অয়েল এই কথাটার পরে একটা কমা দেওয়া হয়েছে এটাকে বোঝাবার জন্য যে এটার পার্ট, একটা কমা দিয়ে এটাকে বোঝাবার সুবিধা হয়েছে তার পরের পার্টটাকে আলাদা করে। সেন্টেন্সের চরিত্র অনুযায়ী যেখানে বড় সেখানে সেন্টেন্সগুলোকে বড় করতে হয়, এবং যেখানে সেন্টেন্সকে ম্যানেজ করা যায় ছোট করে সেখানে সেন্টেন্সকে ছোট করে লিখতে হয়। পরের সেন্টেন্স, আগুনটা গোডাউন থেকে অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে এবং অনেক বড় ক্ষতি হয়। এই ট্রান্সলেশনটা দেখো, দ্য ফায়ার স্প্রেড টু দ্য আদার শপস ফ্রম দ্য গোডাউন অ্যান্ড ইট হ্যাজ রেজাল্টেড এ হিউজ লস। এখানে দুটো পার্ট আছে সেন্টেন্সটা। দ্য ফায়ার স্প্রেড টু দ্য আদার শপস ফ্রম দ্য গোডাউন। স্প্রেড মানে ছড়িয়ে পড়া, এর পাস্ট টেন্স কিন্তু স্প্রেডই হয়, সে কারণে এখানে কোনো ইডি বা অন্য কিছু যোগ করা হয়নি। তাই দ্য ফায়ার স্প্রেড টু দ্য আদার শপস ফ্রম দ্য গোডাউন, গোডাউন থেকে আগুনটা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়েছিল। তারপরে দেখো অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে এখানে একটা, অ্যান্ড ইট হ্যাজ রেজাল্টেড এ হিউজ লস। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে। তার পরের পার্টটা, ইট হ্যাজ রেজাল্টেড এ হিউজ লস। ইট হ্যাজ রেজাল্টেড মানে এটার ফলস্বরূপ হয়েছে, ঠিক আছে। এ হিউজ লস, হিউজ মানে বিশাল। আমরা কিন্তু বিশাল সেই অর্থে এখানে লস আমরা বাংলায় যেমন ব্যবহার করি, বিশাল বড় ক্ষতি হয়েছে, তেমন কিন্তু এখানে লস কথাটা এখানে ক্ষতির বিশালত্বটা বোঝাবার জন্য কিন্তু আমরা হিউজ কথাটা ব্যবহার করতেই পারি। সে কারণেই হিউজ লস বিশাল বড় ক্ষতি এইটা বোঝাবার জন্য এখানে এটা লেখা হয়েছে। ইট হ্যাজ রেজাল্টেড এ হিউজ লস, এটা একটা বিশাল বড় ক্ষতি করেছে এই অগ্নিকাণ্ডটা। পরের সেন্টেন্স, 6টি ফায়ার টেন্ডারকে নিয়োগ করা হয় আগুন নেভানোর জন্য। টেন্ডার মানে যেগুলো ফায়ার নেভায় সে ধরনের টেন্ডারকে বোঝানো হচ্ছে। এই ট্রান্সলেশনটা দেখো, 6 ফায়ার টেন্ডার্স ওয়্যার ডিপ্লয়েড টু পুট আউট দ্য ফায়ার। পুট আউট মানে নেভানো। তাহলে এখানে দেখো এই পার্টটা, 6 ফায়ার টেন্ডার্স ওয়্যার ডিপ্লয়েড, এখানে কিন্তু একটা ভয়েসে করা আছে, এটা কিন্তু ডাইরেক্ট বা অ্যাক্টিভ ভয়েসে নয়, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা আছে। 6 ফায়ার টেন্ডার্স ওয়্যার ডিপ্লয়েড মানে 6টা ফায়ারের টেন্ডারকে ডিপ্লয় করা হয়েছিল। কোনো জিনিসকে কোনো কিছু করানো হয়েছিল এ ধরনের কথা বোঝাতে কিন্তু আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করি। যেমন আমি নেমন্তন্ন করেছি, আই হ্যাভ ইনভাইটেড,
কিন্তু আমাকে নেমন্তন্ন করা হয়েছে, আই হ্যাভ বিন ইনভাইটেড। সেই রকমই এখানে 6টা ফায়ার টেন্ডারকে নিয়োগ করা হয়েছে বলে এখানে ওয়্যার ব্যবহার করা হলো, আর তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হলো। তার পরের পার্টটা দেখো, কি কারণে এগুলোকে ডিপ্লয় করা হয়েছে বা নিয়োগ করা হয়েছে, না নেভানোর জন্য। তাহলে টু পুট আউট, এটা ইনফিনিটিভে আছে, টু দিয়ে যোগ করা হয়েছে। পুট আউট এটা একটা ভার্ব, গ্রুপ ভার্ব। তাহলে টু পুট আউট দ্য ফায়ার, নেভাতে, আগুনটাকে নেভাতে 6 ফায়ার টেন্ডার্স ওয়্যার ডিপ্লয়েড টু পুট আউট দ্য ফায়ার। 6টা ফায়ার টেন্ডারকে ডিপ্লয় করা হয়েছিল বা নিয়োগ করা হয়েছিল আগুনটাকে নেভানোর জন্য। পরের সেন্টেন্স, এই দুর্ঘটনার সময় বাজার খোলা ছিল। এটা একটা খুবই সহজ সেন্টেন্স। এই ট্রান্সলেশনটা দেখো, দ্য মার্কেট ওয়াজ ওপেন অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাক্সিডেন্ট। মার্কেট ওয়াজ ওপেন মানে বাজারটা খোলা ছিল, অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাক্সিডেন্ট মানে ওই দুর্ঘটনার সময়। পরের সেন্টেন্সে দেখো, 10 জন বাজারের বাইরে বেরোতে পারেনি এবং সেখানেই তারা মারা যায়। সেন্টেন্সটা হলো 10 persons could not come out and they died at spot. এই যে 10 persons could not come out মানে 10 জন বেরিয়ে আসতে পারেনি, এখানে বোঝানো হচ্ছে বাজার থেকেই বেরিয়ে আসতে পারেনি। এখানে তার পরের পার্টটা দেখো অ্যান্ড দিয়ে জড়া হচ্ছে, অ্যান্ড দে ডাইড অ্যাট স্পট, এবং তারা সেখানেই মারা গেছে। অ্যাট স্পট মানে সেই জায়গাতেই, অর্থাৎ এটা অ্যান্ড দিয়ে জড়া হয়েছে, সুতরাং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। পরের সেন্টেন্স, আহতদের সাথে সাথে সেখান থেকে স্থানীয় হসপিটালে ভর্তি করা হয় এবং তারা এখন নিরাপদ আছে। এই সেন্টেন্সটা দেখো, দ্য ইনজিউর্ড পার্সনস ওয়্যার হসপিটালাইজড ইমিডিয়েটলি অ্যান্ড দে আর সেফ নাও। এই যে একটা পার্ট, দ্য ইনজিউর্ড পার্সনস ওয়্যার হসপিটালাইজড ইমিডিয়েটলি মানে আহত ব্যক্তিদের হসপিটালাইজ করা হয়েছিল তখনই। ইমিডিয়েটলি মানে তখনই, আর এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েসে আছে। ওয়্যার হসপিটালাইজ, এই যে কথাটা আছে ওয়্যার হসপিটালাইজ মানে করা হয়েছিল। দেখো ওয়্যার একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করা হলো। কেন ওয়্যার ব্যবহার করা হলো, না ইনজিউর্ড পার্সনস আছে, অনেকে আছে, সেই জন্য প্লুরাল আছে বলে ওয়াজ না হয়ে এখানে ওয়্যার হলো। আর হসপিটালাইজড ভার্বটার সাথে মানে হসপিটালাইজ এই মেইন ভার্বটার সঙ্গে একটা ডি যোগ করা হয়েছে, মানে পাস্ট পার্টিসিপল টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে ওয়্যার হসপিটালাইজড এটা প্যাসিভ ভয়েসে ইউজ করা হলো। অ্যান্ড দে আর সেফ নাও, এবং এখন তারা নিরাপদ আছে। সেফ মানে নিরাপদ, নাও মানে এখন। তাহলে এটাও অ্যান্ড দিয়ে যোগ করা হলো, দুটো পার্ট আছে। দ্য ইনজিউর্ড পার্সনস ওয়্যার হসপিটালাইজড ইমিডিয়েটলি অ্যান্ড দে আর সেফ নাও। পরের সেন্টেন্স দেখো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আহতদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের বিনা পয়সায় চিকিৎসার কথা বলেছেন। এবার এই ট্রান্সলেশনটা দেখো, দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ভিজিটেড দ্য ইনজিউর্ড পার্সনস অ্যান্ড হ্যাজ ডিক্লেয়ার্ড ফ্রি ট্রিটমেন্ট ফর দেম। দেখো এই পার্টটা, দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ভিজিটেড দ্য ইনজিউর্ড পার্সনস মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই আহত ব্যক্তিগুলোকে সাক্ষাৎ করেছেন, এটা একটা পার্ট হলো। চিফ মিনিস্টার এগুলো লেখার সময় সবসময় ক্যাপিটালে লিখতে হয়, চিফের সি এবং মিনিস্টারের এমটা সেই কারণে ক্যাপিটাল দেওয়া হয়েছে। তারপরের পার্টটা দেখো, এখানে একটা অ্যান্ড দিয়ে জড়া হয়েছে, অ্যান্ড হ্যাজ ডিক্লেয়ার্ড ফ্রি ট্রিটমেন্ট ফর দেম। এই যে হ্যাজ ডিক্লেয়ার করা হয়েছে, তারপরে কিন্তু চিফ মিনিস্টার কথাটা আর সাবজেক্ট হিসেবে লেখার দরকার নেই, কারণ চিফ মিনিস্টার কথাটা প্রথমেই আমরা সেন্টেন্সের প্রথমেই বলে দিয়েছি, সুতরাং সেইটাই জোড়া আছে এই সেন্টেন্সটায়। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে। তারপরে দেখো তারপরের পার্টটা হ্যাজ ডিক্লেয়ার্ড ফ্রি ট্রিটমেন্ট ফর দেম, এবং তিনি ফ্রি ট্রিটমেন্ট তাদের জন্য বিনা পয়সায় চিকিৎসা তাদের জন্য ডিক্লেয়ার করেছেন বা ঘোষণা করেছেন। এবার এই সেন্টেন্সে দেখো, প্রতি মৃত পরিবারের জন্য 5 লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এটাও কিন্তু একটা প্যাসিভ ভয়েসে আছে সেন্টেন্সটা, এখানে কিন্তু সাবজেক্ট বা কর্তা এখানে কিন্তু নেই। মৃত পরিবারের জন্য 5 লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, মানে নিশ্চয়ই সরকারি করেছে ঘোষণা, এটা আমরা বুঝতে পারছি। বাট এখানে সাবজেক্ট বা কর্তা কিন্তু উজ্জ্ব আছে, সুতরাং এটা একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটা আমাদের লিখতে হবে। এবার এই ট্রান্সলেশনটা দেখো, ₹5 lakhs has been declared for each family of the deceased persons. ₹5 lakhs has been declared মানে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এখানে তারপরে কি আছে, ফর ইচ ফ্যামিলি অফ দ্য ডিজিজড পার্সনস। ডিজিজড কথাটার মানে হচ্ছে মৃত, ডেড। পার্সনস মানে সেই লোকগুলো, মানে যে লোকগুলো মারা গেছে। ফর ইচ ফ্যামিলি, এখানে মানেটা বুঝতে হবে, প্রত্যেকটা ফ্যামিলির কথা এখানে বলা হচ্ছে, কিন্তু সব ফ্যামিলি একসাথে বলা হচ্ছে না। ইচ ফ্যামিলি, প্রতিটা ফ্যামিলির জন্য সরকার বা যে কেউ হোক
5 লাখ টাকা করে ঘোষণা করেছে। তাহলে ব্যাপারটা এখানে ক্লিয়ার হলো যে ₹5 lakhs হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ফর ইচ ফ্যামিলি অফ দ্য ডিজিজড পারসনস। ফর মানের জন্য, তাহলে প্রতি মৃত ব্যক্তিদের প্রতিটা ফ্যামিলির জন্য 5 লাখ টাকা করে ঘোষণা করা হয়েছে। হ্যাজ বিন ডিক্লেয়ার্ড আছে, হ্যাজ বিন এই কারণেই করা হলো, ঘোষণা করা হয়েছে প্যাসিভে আছে, তাই হ্যাজ বিন কথাটা ব্যবহার করা হয়েছে। আর ডিক্লেয়ার্ড, ডিক্লেয়ারের সঙ্গে ভার্বের সঙ্গে একটা ডি যোগ করা হয়েছে, মানে এটাকে পাস্ট পার্টিসিপল বানানো হয়েছে। ডিক্লেয়ার, ডিক্লেয়ার্ড, ডিক্লেয়ার্ড, থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে ডিক্লেয়ার্ড। নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, আরও একটা প্রসঙ্গ এখানে বলে রাখি। ₹5 lakhs, অনেকের মনে প্রশ্ন উঠতে পারে 5 লক্ষ টাকা অনেকগুলো টাকা বোঝাচ্ছে, একসাথে বোঝাচ্ছে বলে এখানে কেন হ্যাজ বিন হলো? এখানে হ্যাজ বিন হলো, আমি আগেও একবার বলেছিলাম যে এককভাবে যখন কোনো কিছু বোঝায়, 5 lakhs rupees, 5 লাখ টাকা, এই টাকাটাকে কিন্তু একক অর্থে একটা জিনিস বোঝাচ্ছে। এখানে কিন্তু গুণে গুণে অনেকগুলো বা প্লুরাল বলে কিছু আলাদা বোঝাচ্ছে না, একটা জিনিস বোঝাচ্ছে একক অর্থে। সেই জন্য কিন্তু এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো, কোনো প্লুরাল অনেকগুলো টাকা গোনা যাচ্ছে এভাবে আমরা কনসিডার করব না। আর প্রতিটা ফ্যামিলির জন্য ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা ফ্যামিলির জন্য। তাই এই টাকাটাকে ₹5 lakhs একক অর্থে বা একটা অস্তিত্ব হিসেবে আমরা ধরবো, যে কারণে কিন্তু হ্যাজ মানে সিঙ্গুলার হিসেবে কনসিডার করা হয়েছে, এটাকে প্লুরাল হিসেবে নয়। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো স্টুডেন্টসেরা, আজকের ক্লাসে এই ছিল একটা রিপোর্টের উপরে আলোচনা। আশা করি এইভাবে রিপোর্টের উপরে অনেকগুলো ট্রান্সলেশন করে করে সেন্টেন্স তোমাদের অনেক কাজে আসবে এবং রিপোর্ট লিখতে তোমরা পারবে, বা আস্তে আস্তে অন্যান্য রিপোর্টও তোমরা লিখতে পারবে। ভিডিওটা ভালো লাগলে বা কাজে লাগলে পরবর্তীকালে আরও অনেক রিপোর্ট আমি তোমাদের ক্লাসে দেব, যাতে তোমাদের পাঠ্যপুস্তকের রিপোর্ট লিখতে বা প্রফেশনাল যারা আছেন তাদের রিপোর্ট লিখতে প্রফেশনাল জায়গায় সুবিধে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্টসে জানিও যে এই ভিডিওটা তোমাদের কতটা কাজে লেগেছে। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে আরও একটা কোনো ভিডিও নিয়ে।